মালিহা, কেমন আছো তুমি? স্যার ভালো। ভেরি গুড। আজকে বাকি আগের ক্লাসগুলো করেছো? জি স্যার। ওকে, ধন্যবাদ। লামিয়া আসছো? লামিয়া, জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা পঞ্চম অধ্যায় পড়তেছিলাম। আজকের এই ক্লাসের মাধ্যমে পঞ্চম অধ্যায় ক্লাস আমরা ইনশাল্লাহ শেষ করব। তো তোমরা এতদিন পর্যন্ত পঞ্চম অধ্যায়ের যে ক্লাসগুলো করতেছো, যে হিসাবের শ্রেণী নির্ণয় অথবা ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে যে আলোচনা হচ্ছে, তোমরা কি মানে হিসাব চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম, কোনটা কোন ধরনের হিসাব, তোমাদের কি কিছু এই বিষয়ে বলার আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে বা তোমরা কি বুঝতে পারতেছো ক্লাসগুলো? হ্যাঁ বলো, মেয়েরা বলো কিছু। যে ক্লাসগুলো করেছো এগুলো কি বুঝছো? ক্লাসগুলো কি বুঝেছো? জি স্যার। ধন্যবাদ। কারণ আমি তো শুধু ক্লাস শেষ করে অধ্যায় শেষ করে দিলে হবে না, আমার শেষ করে তো কোনো লাভ নেই। লাভ আছে তখনই যখন তোমরা যদি পারো। তোমরা যদি বলো যে না আমরা পারবো, পারি ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি যেহেতু আজকের ক্লাসের পরে পঞ্চম অধ্যায় শেষ করে দিতে, ইনশাল্লাহ নেক্সট যখন আমাদের আবার ক্লাস শুরু হবে, তখন ইনশাল্লাহ আমরা অন্য অধ্যায় নিয়ে আবার ক্লাস করব। তো আজকে দেখো, তোমাদেরকে আমি একটা অঙ্ক করাবো। আমি অঙ্কটা করাবো না, বুঝিয়ে দেবো তোমাদেরকে। তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা অঙ্কটা নিজেরা করবা বাসায়। বাসায় অঙ্কটা করার মাধ্যমে দেখবা তোমাদের মানে দক্ষতা কতটুকু বৃদ্ধি পেয়েছে, তোমরা আসলে পারতেছো কিনা। দেখো, আমি একটা উদ্দীপক তোমাদের এখানে আমি রেডি করেছি। উদ্দীপকটা তোমাকে সবাই দেখতে পাচ্ছ? উদ্দীপকটা জি স্যার। ওকে, ফাইন। এটা তোমাদের বইয়েরই একটা অঙ্ক। বই থেকে আমি অঙ্কটা নিয়েছি। তোমাদের বইয়ের এটা 2 নম্বর সমস্যা 2, মানে 2 নম্বর অঙ্কটা আছে এক্সারসাইজের। তো সেখান থেকে অঙ্কটা আমি নিয়েছি। আর একটা অঙ্ক আছে এখানে 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। এইটা এই 2 এবং 3 দুইটি তোমরা বাড়িতে করবা, করে এই অধ্যায়টা ইনশাল্লাহ আমরা শেষ করব। দেখো, এখানে বলা হয়েছে জনাব অপু 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত ব্যবসায়ে তার উক্ত মাসে তার ব্যবসার অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তো এখানে সে ব্যবসা শুরু করেছে নগদ টাকা নিয়ে আর 2টা ফটোকপি মেশিন নিয়ে। এই নগদ টাকা আর ফটোকপি মেশিনটা কে দিয়েছে কারবারকে? বলতো, কারবারকে টাকাটা কে দিয়েছে? এই ফটোকপি মেশিন আর হচ্ছে নগদ টাকা 1,70,000 টাকাটা কে দিয়েছে কারবারকে? বলতে পারবা না? একজনে বলো, বলো, ভুল হোক না, ভুল হলে তো সংশোধন হবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন উত্তর থাকতে হবে ক্লাসে, হ্যাঁ, তোদের বলতে হবে সাহস করে। বলো সুময়া, বলো দেখি। জুমু, জুমু বলো, যে এই যে নগদ টাকা আর ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এগুলো কারবারকে কে দিয়েছে? কারবারের নাম হচ্ছে কম্পোজ এন্ড কপি। এই কম্পোজ এন্ড কপি নামের কারবারকে এই নগদ টাকা আর মেশিনটা কে দিল? স্যার মালিক দিয়েছে। মালিক দিয়েছে। হ্যাঁ, তো ভেরি গুড হয়েছে। বলতে হবে, বলো না কেন, সাহস করে বলতে হবে। আর মালিক যদি ওকে স্যার। মালিক যদি কারবারকে কোনো কিছু দেয়,
সেটাকে কি বলা হয়? তোমাদের আমি এর আগের ক্লাস অনেকগুলো ক্লাসে শিখিয়েছি, অনেকবার তোমাদেরকে এটা শিখিয়েছি। মালিক যদি কারবারকে মূলধন। কোনো কিছুতে, সেটা কি হয়? মূলধন। মূলধন হয়, মূলধন হয়। ভেরি গুড। এই তো হচ্ছে তোমাদের বলতে হবে। আর সেই মূলধনটা যদি কারবার শুরু করার সময় দেয়, যখন কারবার শুরু হইলো তখন যদি দেয়, মানে 1 তারিখে যদি দেয়, এটা বলা হয় প্রারম্ভিক মূলধন। কি মূলধন? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মানে শুরুর মূলধন, যে মূলধন নিয়ে কারবার শুরু হয়েছে, কারবারের শুরুতে যদি দেয় সেটা বলা হয় প্রারম্ভিক মূলধন। আর যদি কারবারের প্রয়োজনে পরে দেয়, ধরো এখন গরমকাল মনে করো, একটা ইলেকট্রনিক্স ব্যবসায়ী বা ইলেকট্রিক্যাল ব্যবসায়ী, তো গরমকালে ফ্যানের, ফ্রিজের চাহিদা বেড়ে যায়। তো এই চাহিদা বেড়ে যাওয়ার জন্য বেশি মাল কেনার জন্য যদি সে কারবারকে আরো টাকা দেয়, যে টাকা দিয়ে কারবার শুরু করেছে সে আরো টাকা দেয়, পরে টাকা দিলে এটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। পরে দিলে সেটাকে বলা হয় কি? অতিরিক্ত। অতিরিক্ত মূলধন। আর যেটা নিয়ে শুরু করে সেটাকে কি বলে? প্রারম্ভিক। প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। তাহলে আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। যে মূলধন নিয়ে সে ব্যবসা আরম্ভ করলো সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। কি মূলধন? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। আর পরে যদি সে কোনো মূলধন দেয় সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। তাহলে বলো তো আমাকে এখানে একটা প্রশ্নের উত্তর দাও, ফটোকপি মেশিনের দাম কত? বলতে পারবা? ৭৫,০০০। ৭৫,০০০ টাকার একটা মেশিনের মূল্য। সে কয়টা মেশিন নিয়ে শুরু করেছে? ২টা। 2টা। সুতরাং ফটোকপি মেশিনের মোট মূল্য হচ্ছে 2টা মেশিনে ৭৫,০০০ আর ৭৫,০০০, ১,৫০,০০০ টাকা। কয় টাকা? ১,৫০,০০০ টাকা। সে ১,৫০,০০০ টাকার ফটোকপি মেশিন দিয়েছে, আর নগদ দিয়েছে ১,৭০,০০০ টাকা। নগদ দিয়েছে ১,৭০,০০০ টাকা, আর ফটোকপি মেশিন দিয়েছে ১,৫০,০০০ টাকা। এই 2টা জিনিস দিয়ে সে ব্যবসাটা আরম্ভ করেছে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। দেখো ক নাম্বার একটা প্রশ্ন করেছে, উপর্যুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন মানে যে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, শুরু করেছে, সেই মূলধন। সেই মূলধন কয় টাকা হবে তোমরা কি বলতে পারবা? প্রারম্ভিক মূলধনটা কয় টাকা হবে, কে বলতে পারবা বলো? সুমাইয়া বলো। আমাদের হাতে ক্যালকুলেটর নেই। এটা যোগ করতে ক্যালকুলেটর রাখার কথা না। ১,৭০,০০০ টাকা আর ১,৫০,০০০ টাকা, দুইটা যোগ করলে হবে, দুইটি মালিক দিয়েছে বছরের শুরুতে। সুতরাং এটা দুইটা যোগ করলে হবে প্রারম্ভিক মূলধন ১,৭০,০০০, ১,৫০,০০০ যোগ করলে হয় ৩,২০,০০০ টাকা। 3,২০,০০০ টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। বলো আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। তাহলে প্রারম্ভিক মূলধনটা কয় টাকা হলো? ১,২০,০০০ টাকা। 3,২০,০০০ টাকা, 1 লক্ষ নয়। কয় লক্ষ 20,০০০? ৩,২০,০০০। 3,২০,০০০ কিভাবে কিভাবে হয়েছে বলো তো? 3,২০,০০০ টাকা কিভাবে হলো, কেমনে হলো? নগদ টাকা আর ফটোকপি মেশিনের টাকা যোগ করে। যোগ করে। ওকে, ভেরি গুড। ফটোকপি মেশিনের টাকা আর নগদ টাকা দুইটা যোগ করে, অর্থাৎ যে টাকাগুলা কারবারে শুরু করার সময় মালিক কারবারকে দিয়েছে, তো মালিক এখানে নগদ টাকা দিয়েছে আর ফটোকপি মেশিন দিয়েছে, এই দুইটা যোগ করেই হয়ে গেল তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে পরীক্ষার প্রশ্নে যদি তোমাকে এরকম প্রারম্ভিক মূলধন নির্ণয় করার কথা বলে, তোমরা কি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারবা?
জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ তোমরা পারবা। এবার এই কারবারে এই জানুয়ারি মাসে যে লেনদেনগুলো হয়েছে তার একটা হচ্ছে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। দেখো বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। এখানে এই যে লেনদেনটা হলো, ব্যাংকে টাকা জমা দিয়েছে, এখানে কোন কোন হিসাব খাতা আছে বলো তো দেখি। এখানে যে হিসাবগুলো রয়েছে, হিসাবের কোন ধরনের হিসাব এগুলো? হিসেবের শ্রেণী তোমাদেরকে শিখিয়েছিলাম আগে, মানে আগের অধ্যায়ে, তোমরা পারার কথা। এখানে কি কি হিসাব খাত আছে বলো? এই যে ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, হিসাব খাত কি কি আছে? স্যার এটা সম্পদ হবে না? সম্পদ হবে। আগে হিসাব খাতের নামগুলো বলো, কি কি হিসাব খাত আছে এখানে? যেহেতু টাকা ব্যাংকে জমা দিয়েছে, এখানে হিসাব খাত আছে দুইটা। টাকাটা চলে গেছে কোথায়? টাকাটা গেছে কোথায়? ব্যাংকে। 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 তাহলে একটা হিসাব হলো ব্যাংক, একটা হিসাব হলো ব্যাংক হিসাব। আর যেহেতু কারবার থেকে নগদ টাকা চলে গেছে, একটা নগদান হিসাব। এখানে দুইটা হিসাব খাতা আছে, একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তাহলে কয়টা হিসাব খাতা আছে এখানে? দুইটা। হিসাব খাতা আছে কয়টা? দুইটা। 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 কি কি? ব্যাংক হিসাব, নগদান হিসাব। ব্যাংক হিসাব আর নগদান হিসাব। এই দুইটা কি বলা হয়? দুইটাই তোমার সম্পদ হিসাব। ব্যাংকও সম্পদ হিসাব, নগদানও হলো সম্পদ হিসাব। ব্যাংকও সম্পদ হিসাব, নগদানও হলো কি সম্পদ হিসাব। ঠিক আছে? দেখো আমাদের এখানে জানুয়ারির 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসেবের শ্রেণী দেখাও। এখানে শব্দটা হবে হিসেবের শ্রেণী। আমি একটু লিখে দিচ্ছি। এখানে হবে এখানে জড়িত, এই যে এখানে লিখতে হবে হিসেবের শ্রেণী। 1, 3, 7, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাও। প্রথমে 1 তারিখের কথা যদি আমরা বলি, 1 তারিখে এখানে 1 তারিখে এখানে হিসাব ছিল, একটা ছিল নগদ, একটা ছিল নগদান হিসাব। নগদ। একটা ছিল ফটোকপি মেশিন, আর একটা ছিল মূলধন। এই দুইটা মিলে একটা হিসাব খাত তৈরি হয়েছে এখানে, তার নাম হচ্ছিল মূলধন। তাহলে 1 তারিখে হিসাব খাত হচ্ছে তিনটা। 1 তারিখে হিসাব খাত হচ্ছে তিনটা। একটা হচ্ছে নগদ, একটা ফটোকপি মেশিন, একটা হচ্ছে মূলধন। যেহেতু 1 তারিখের কথা বলা হয়েছে, তুমি যখন তোমাকে প্রশ্ন করা হবে যে এখানে নগদ টাকা, তুমি লিখবা এইভাবে, খ নাম্বারের উত্তর, লেনদেনের শ্রেণী নির্ণয়। লেনদেনের না, এখানে লেনদেনের না শব্দটা হবে, শব্দটা হবে হিসাবের শ্রেণী নির্ণয়।
তোমাকে লেখা বুঝতে পারো? জি স্যার। এখানে আমরা হিসেবে শ্রেণী নির্ণয়, তাহলে 1 তারিখে আমাদের যে লেনদেনগুলো রয়েছে সেখানে আমরা লিখবো নগদ টাকা। তোমরা, আমি বলে দিচ্ছি তোমরা এটা কিভাবে লিখবা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই জন্য আমি ওটা করে দিচ্ছি না, বলে দিচ্ছি। লিখবা নগদ টাকা, ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। লেনদেনটা হচ্ছে এখানে নগদ টাকা ও ফটোকপি মেশিন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো, ছিল লেনদেন। হিসেবের শ্রেণী হচ্ছে এখানে 3টা, একটা হচ্ছে সম্পদ হিসাব, নগদ হলো সম্পদ হিসাব, ফটোকপি মেশিন এটা সম্পদ হিসাব, আর মূলধন এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। মূলধনকে বলা হয় মালিকানা সত্ত্ব। এই এটা এর আগে এখানে আরেকটা গড়ে কি, এখানে একটা কথা লিখতে পারো, সেটা হলো হিসাব খাত। এখানে একটা শব্দ ব্যবহার করতে পারো, হিসাব খাত। হিসাব খাত, তাহলে প্রথমে এই ঘরে যখন তুমি লিখবা যে নগদ টাকা ও ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, তখন তুমি এখানে 3টা হিসাব বের করবা, একটা নগদান হিসাব, একটা হলো ফটোকপি মেশিন, আর একটা হচ্ছে মূলধন। 3টা হিসাব খাত তুমি লিখবা। লিখে এবার নগদকে লিখবা সম্পদ হিসাব, ফটোকপি মেশিন সম্পদ হিসাব, মূলধন মালিকানা সত্ত্ব। কারণ তোমরা হিসেবে শ্রেণী বিভাগ শিখেছো, ওখানে তোমাদের আমি শিখিয়েছি যে হিসাবকে আধুনিক শ্রেণীতে 5 বা 6 শ্রেণীতে ভাগ করা হয়েছে। 5ও বলা যায়, 6ও বলা যায়। তো 5 ভাগে বলাটাই যুক্তিসঙ্গত। তো 5 ভাগটা কি ছিল? সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব ও মালিকানা সত্ত্ব। এই 5টা হলো হিসেবের শ্রেণী। আমি শ্রেণীটা আবার বলি, সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, এই 5টা। তখন নগদকে তুমি বলবা সম্পদ হিসাব, ফটোকপি মেশিনকে তুমি বলবা সম্পদ হিসাব, আর মূলধনকে তুমি বলবা মালিকানা সত্ত্ব হিসাব। এভাবে হিসেবে শ্রেণী নির্ণয় করবা। তাহলে প্রথমে লেনদেনটা লিখবা। লেনদেনটা কি লিখবা? যে নগদ টাকা ও ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। হিসাব খাতায় ঘরে লিখবা নগদান হিসাব, ফটোকপি মেশিন হিসাব, বা ফটোকপি মেশিনকে তুমি যন্ত্রপাতি লিখতে পারো, কারণ ফটোকপি মেশিন এক ধরনের যন্ত্রপাতি কারবারের জন্য। আর মূলধন লিখতে পারো। লিখে এবার 3টাকে তুমি হিসাব খাত লিখবা। আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে জি ফাইন, স্যার। ওকে ফাইন, ভেরি গুড। যদি বুঝে থাকো তাহলে 3 তারিখে যখন তুমি লিখবা তখন এই করে লিখবা যে নগদ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। লেনদেনে ঘরে লিখবা নগদ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। আর হিসাব খাতের ঘরে লিখবা তুমি ব্যাংক হিসাব আর নগদান হিসাব, ব্যাংক হিসাব আর নগদান হিসাব। আমি এটা লিখে দিচ্ছি না, করে দিচ্ছি না এই জন্য যে তোমরা কাজটা করবা, এখন বুঝো, পরে তোমরা নিজেরা হোমওয়ার্কটা করবা। প্রথম লেনদেনে ঘরে কি লিখবা? যে নগদ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। হিসাব খাত কয়টা? 2টা, একটা ব্যাংক হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। হিসেবের শ্রেণীর ঘরে এসে তুমি এটাকে বলবা এটা সম্পদ হিসাব, নগদানও সম্পদ হিসাব, ব্যাংকও সম্পদ হিসাব, নগদান হচ্ছে কি সম্পদ হিসাব। সম্পদ হিসাব। ওকে ফাইন, ভেরি গুড। দেখো আবার বলছে 7 তারিখ, 7 তারিখে বলছে ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। তো এখানে যে কাগজ আমি কিনেছি ফটোকপি করার জন্য,
হ্যাঁ, এই ফটোকপি করার জন্য যে কাগজ কিনেছো, এই কাগজটা হচ্ছে তোমার এখানে বলা যেতে পারে কাঁচামাল, ফটোকপির কাঁচামাল। এটা এই ধরনের প্রতিষ্ঠানে মানুষকে, এটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় হয় না, বেচাকেনা হয় না। এখানে সেবার বিনিময়ে কি সেবা দেয়? মানুষের কাজ কম্পোজ করে দেওয়া হয়, মানুষের জরুরি জিনিস ফটোকপি করে দেওয়া হয়। হ্যাঁ, তো ফটোকপি করার দেওয়ার জন্য যেহেতু কাগজ কেনা হয়েছে, কাগজটা কাঁচামাল হলেও এটা এখানে সম্পদ হিসেবে বিবেচিত হবে যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না হবে। তো কাগজকে আমরা কাগজ নামেই লিখবো। যদি এটা পণ্য হইতো, যে কাগজটা বিক্রি করার জন্য আমরা ক্রয় করেছি, তখন আমরা এটাকে ক্রয় নামে লিখতাম। তোমরা জানো যে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয় সেটা হয় পণ্য, আর পণ্যকে লেখা হয় ক্রয় হিসাব নামে। যেহেতু এখানে কাগজটা আমরা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করিনি, কাগজটা ক্রয় করেছি আমরা ফটোকপি করব, ফটোকপি করে সেটা মানুষকে দিব, সেখান থেকে আমার আয় হবে, ফটোকপি থেকে আমার আয় হবে। আর সেই ফটোকপির জন্য কাগজটাকে ব্যবহার করব। এই জন্য কাগজকে কাগজ নামে লিখবো আমরা, যে কাগজ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এখানে হিসাব খাত দুইটা, একটা হচ্ছে ফটোকপির কাগজ আর নগদ টাকা। তো তুমি যখন কাগজটা ক্রয় করেছো, তখন তোমার নগদ টাকাটা চলে গেছে, তো নগদানটা তুমি ক্রেডিট হিসেবে লিখতে হবে, আর কাগজটা এখানে ডেবিট হিসেবে লিখতে হবে। তো ডেবিট ক্রেডিট পরে বলবো আমরা, আগে বলবো এখানে হিসাব খাত আছে দুইটা, একটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে নগদ। নগদ। কাগজ আর কি? নগদ। নগদ। এখানে যখন তুমি লিখবা, এই ঘরে যখন তুমি লিখবা, তখন তুমি লিখবা যে নগদ টাকা দিয়ে কাগজ ক্রয় করা হলো, নগদ টাকা দিয়ে ফটোকপির কাগজ ক্রয় করা হলো, লেনদেনের করে। তুই লেনদেনের করে বলবা যে নগদ টাকা দিয়ে ফটোকপির কাগজ ক্রয় করা হলো, এই করে লিখবা। আর হিসাব খাতের করে তুমি লিখবা কাগজ আর নগদ। এখানে কাগজটাও সম্পদ, নগদটাও সম্পদ। কাগজও সম্পদ, নগদও কি সম্পদ। অর্থাৎ সম্পদ। যতক্ষণ পর্যন্ত ফটোকপিতে এটা ব্যবহার না হবে, ততক্ষণ পর্যন্ত এটা সম্পদই থাকবে। যখন এই কাগজটা আমার ব্যয় হয়ে যাবে, খরচ হয়ে যাবে, তখন আমার সম্পদের পরিমাণটা কমে যাবে। এরপরে বলেছে 15 তারিখ, দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকার প্রচারপত্র বিতরণ করা হলো। প্রচারপত্র কেন বিতরণ করা হয় বলতো দেখি? দোকানের সুনামের জন্য। দোকানের সুনামের জন্য, অথবা বলতে পারো দোকানের প্রচারের জন্য, মানুষের কাছে দোকানের পরিচিতির জন্য। কিসের জন্য? দোকানের পরিচিতির জন্য। দোকানের পরিচিতির জন্য। ভেরি গুড। তো দোকানের পরিচিতির জন্য যেহেতু পণ্যটা বাজারে প্রচার দেওয়া হয়, মানুষের কাছে প্রচার করা হয়, এই যে প্রচারের যে খরচ হয়, সেই খরচকে বলা হয় বিজ্ঞাপন। কি বলা হয়? বিজ্ঞাপন। বিজ্ঞাপন। তো যখনই তুমি কোনো জিনিস প্রচার করবা তোমার পরিচিতির জন্য কোনো কিছু প্রচার করলেই সেটাকে বলা হয় বিজ্ঞাপন। তো এখানে 2000 টাকার প্রচারপত্র বিলি করা, সেটা বিজ্ঞাপন করা হয়েছে। বিজ্ঞাপন হচ্ছে ওই কোম্পানির জন্য, ওই প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। এটা ওই প্রতিষ্ঠানের জন্য হচ্ছে কি খরচ। খরচ। কেমন? তো এই খরচ করতে গিয়ে আমার কয় টাকা খরচ হয়েছে এই বিজ্ঞাপন দিতে গিয়ে? 2000 টাকা। 2000 টাকা। এই 2000 টাকা আমার নগদ টাকা চলে গেছে। তাহলে আমাদের এখানে হিসাব পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিজ্ঞাপন আর একটা হচ্ছে নগদ টাকা। বিজ্ঞাপন আর কি? নগদ টাকা। তাহলে আমরা এখানে লেনদেনের গড়ে লিখবা যে নগদ টাকায় প্রচারপত্র বিলি করা হলো। এখানে বলবা তুমি নগদ টাকায় প্রচারপত্র বিলি করা হলো, নগদ টাকায় প্রচারপত্র বিলি করা হলো। এটাকেই তুমি যখন খরচের ঘরে গিয়ে লিখবা, মানে হিসাব খাতের ঘরে, হিসাব খাত লাগবে দুইটা। কি কি হিসাব খাত লাগবে বলো দেখি, বলতে পারো কিনা দেখি? বিজ্ঞাপন আর নগদ। ফাইন, ভেরি গুড। বিজ্ঞাপন আর নগদ লিখবা, বিজ্ঞাপন আর নগদ লিখবা। এদিকে যখন হিসাব খাতের ঘরে লিখবা, মানে হিসাবের শ্রেণীতে লিখবা, বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব। বিজ্ঞাপন কি? ব্যয় হিসাব। আর নগদান সম্পদ। সম্পদ হিসাব।
তাহলে বিজ্ঞাপনকে বলবো তুমি নগদানি ব্যয় হিসাব, আর নগদকে বলবো সম্পদ হিসাব। এই হলো হিসেবে শ্রেণী নির্ণয়। আমাদের খ নাম্বারে যে প্রশ্ন করেছে যে এই 1, 3, 7, 15 তারিখের লেনদেনের হিসেবে শ্রেণী দেখাও। তোমরা কি লেনদেনটা বুঝতে পেরেছো, পারবা করতে? জি স্যার। ভেরি গুড। দেখো গ নাম্বারে একটা প্রশ্ন করেছে 4, 8, 24, 30 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 4 তারিখে যে হিসাব খাত রয়েছে, 8 তারিখে যে হিসাব খাত রয়েছে, 24 তারিখে যে হিসাব খাত রয়েছে, আর 30 তারিখে যে হিসাব খাত রয়েছে, এই 4টা হিসাব খাত থেকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় আমরা এরকম সেম একটা ঘর রাখবো। প্রথমে দেব তারিখ, তারপরে লিখবো এরকম হিসাব খাত, তারপরে লিখবো ডেবিট ক্রেডিট নির্ণয়। এখানে আমি একটা ঘর রেখেছি, ঘরটা আমি তোমাদের একটু এইভাবে এঁকে দেখাই। হ্যাঁ, প্রথম ঘরের নাম দিবা তারিখ, তারপর না দিবা হিসাব খাত, এরপর দিবা ডেবিট ক্রেডিট নির্ণয়। এটা দিবা তারিখ, এবার হিসাব খাত, আর এগুলোর নাম দেবো ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এইভাবে ঘরটায় কি 4 তারিখ এরকম তারিখ দিয়ে তোমার 1টা, 2টা, 3টা, 4টা। প্রথমে 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ। জানুয়ারির 4 তারিখে তোমাকে বলা হয়েছে যে দোকানে বৈদ্যুতিক মিটার বসানোর খরচ হয় 15,000 টাকা। বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক মিটারকে বলা হয় বৈদ্যুতিক সরঞ্জাম। কি বলা হয়? বৈদ্যুতিক বৈদ্যুতিক সরঞ্জাম। সরঞ্জাম। এই সরঞ্জামটা একটা মিটার যখন দোকানে বসানো হয়, এই মিটারটা কারবারের মধ্যে অনেক বছর কারবারে থাকে, কারবারকে সেবা দিয়ে থাকে। মিটারটা সহজে চেঞ্জ হয় না, বদলায় না। এটা কারবারের জন্য একটা সম্পদ। এটা কারবারের জন্য এটা কি সম্পদ। তো মিটারটা বসাতে কয় টাকা খরচ হয়েছে? 15,000 টাকা। তুমি এখানে লিখবা, তুমি লিখবা 4 তারিখ হিসাব খাত 2টা, একটা বৈদ্যুতিক সরঞ্জাম, একটা বৈদ্যুতিক সরঞ্জাম আর একটা নগদান। একটা বৈদ্যুতিক সরঞ্জাম আর একটা হচ্ছে কি নগদান। বৈদ্যুতিক সরঞ্জামটাও সম্পদ, নগদটাও কি এখানে সম্পদ। তো সরঞ্জাম নামক সম্পদরা এখানে কারবারের বৃদ্ধি পেয়েছে, আর নগদ টাকাটা এখানে হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে এই জন্য আমরা, আর এটা বৃদ্ধি পেয়েছে, এটা হলো ডেবিট। এটাকে লিখবো ডেবিট, আর এটাকে লিখবো ক্রেডিট। এইভাবে লিখবা ডেবিট, আর এটাকে লিখবা ক্রেডিট। এটা হলো ডেবিট হবে, সরঞ্জাম হলো ডেবিট, আর নগদানটা হবে ক্রেডিট। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। সরঞ্জামটা কি লিখবো আমরা? ডেবিট। ডেবিট। আর ওটাকে লিখবো কি? ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, 4 তারিখ আমাকে বলছে 8 তারিখ। দেখো 8 তারিখ এখানে কি বলা আছে? বাকিতে একটি ফ্যান ক্রয়, মানে দোকানের জন্য একটা ফ্যান কিনেছে। ফ্যান, ফ্যান এটাও দোকানের একটা সম্পদ। এটাও দোকানের একটা কি সম্পদ, মানে পাখা। কেমনে কিনেছে? বাকিতে কিনেছে। বাকিতে কিনলে তাকে টাকা দিয়েছে না দেয় নাই? দেয় নাই। কখন দিবে? কখন দিবে টাকাটা বলো তো? টাকাটা ভবিষ্যতে দিবে। কখন দিবে? ভবিষ্যতে। ভবিষ্যতে দিলে এটাকে দায় বলা হয়। কি বলা হয়? দায়। দায় বলা হয়।
তো তুমি এখানে ফ্যানটাকে, এটাও বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যানটাও একটা বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেকট্রিক সরঞ্জাম। অথবা যদি সরঞ্জাম লিখতে তোমার মনে না থাকে, তুমি ফ্যান পাখা লিখলে হবে, ফ্যান লিখলে হবে, ফ্যান হিসাব ডেবিট। এখানে হিসাব কাজ দুইটা, একটা হলো ফ্যান, আটটা নগদান, এটা পাওনাদার, মানে তাকে পাওনাদার। পাওনাদার, বাকিতে কিনেছি, টাকা এখনো দেই নাই, টাকা দিব, এই জন্য সে হলো পাওনাদার। তাহলে তুমি পাওনাদার লিখবা, তাহলে তুমি লিখবা ফ্যান আর পাওনাদার, অথবা বৈদ্যুতিক সরঞ্জাম আর হচ্ছে পাওনাদার। তো সরঞ্জামটা হচ্ছে ডেবিট আর পাওনাদারটা হচ্ছে ক্রেডিট, এটা হবে ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে। জি স্যার। 24 তারিখে বলা হয়েছে একটি স্কুলের ফটোকপি করে, এটা হলো বসিন্নর, এটা হলো ফটোকপি করে নগদ পাওয়া গেল 8,000 টাকা। তো নগদ যদি পাওয়া যায় 8,000 টাকা ফটোকপি মেশিন করে, এটা তোমার আয় হলো, এটা কারবারের জন্য কি হলো, আয় হলো। তো তুমি এখানে লিখবা, এটা হিসাব কর দুইটা, একটা হচ্ছে নগদ, নগদ টাকা পাইলো, আর হলো সেবা আয়, এটা বলা হয় সেবা আয়। ফটোকপি করে যদি টাকা পাওয়া যায় এটাকে বলা হয় সেবা আয়। কি বলা হবে, বাই। সেবা আয়। তাহলে এখানে হিসাব খাত লিখে 24 তারিখে আমরা দুইটা হিসাব খাত বলবো, একটা নগদ থেকে বলবো সম্পদ, এটা হলো ডেবিট, সম্পদ হলো ডেবিট, আর আয় হলো ক্রেডিট, এটা বলবো ক্রেডিট। এটার নাম হচ্ছে নগদান, নগদ টাকা পেয়েছি, আর এটা হলো আমার সেবা আয়, আয় হলো ক্রেডিট। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। 30 তারিখ, 30 তারিখে বলছে দোকানের ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান। দোকানে যে ভাড়া দিব, দোকানে যে থাকি, এটা ভাড়া দিয়েছি, এজন্য চেক দিয়েছি। তো চেক দিলে এটা হলো হিসাব করা দুইটা, একটা হলো ভাড়া, একটা হচ্ছে ভাড়া, আর হলো চেক দিয়ে যে টাকা যাবে কোত্থেকে, কারবার থেকে না ব্যাংক থেকে। চেকে যদি ভাড়া দেওয়া হয় তাহলে টাকাটা কি কারবারের ক্যাশ থেকে যাবে না ব্যাংক থেকে যাবে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে। তাহলে এখানে হিসাব করতে হলো দুইটা, একটা হচ্ছে ভাড়া আর একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ভাড়া আর একটা হচ্ছে কি ব্যাংক। ব্যাংক। তাহলে আমরা এখানে লিখবো, এই 30 তারিখ দিয়ে লিখবো, 30 তারিখ লিখবো ভাড়া, ভাড়া আর হলো ব্যাংক। তো ভাড়া হইলো ডেবিট আর ব্যাংক হইলো ক্রেডিট, ভাড়া হইলো ডেবিট, ব্যাংক হইলো ক্রেডিট। আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার। বলো, কার কোনো প্রশ্ন আছে? তোমাদের কার কোনো প্রশ্ন আছে কি? বুঝো নাই কোনো লেনদেন এরকম থাকলে আমায় বলো মেয়েরা। বলো, লামিশা, লামিয়া, সুমাইয়া, মিথিরা, তোমাদের এখানে কোনো বুঝো নাই কোনো লেনদেন থাকলে আমায় বলো, কোনো প্রশ্ন আছে তোমাদের? নো স্যার। নো স্যার, ভেরি গুড। তো যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা এই বইয়ের, তোমাদের বইয়ের 58 নম্বর পৃষ্ঠার পেজ নাম্বার 58, 2 এবং 3, এই দুইটা অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। বলতো কত পৃষ্ঠা? 58। অঙ্ক কটা কটা দিলাম? 2 এবং 3, 2 এবং 3, পারবা না করতে? জি স্যার। হ্যাঁ, তাহলে অঙ্ক দুইটা করবা, করে আমার এই যে ফেসবুকে আমার যে পার্সোনাল আইডি, যেটা পার্সোনাল ফেসবুক আইডি, কি বলে, মেসেঞ্জার আইডি, তোমরা সেই মেসেঞ্জারে আমাকে ইনবক্স করবা, গ্রুপে দিবা না। তোমাদের যে নবম শ্রেণীর যে গ্রুপ আছে, গ্রুপে না দিয়ে আমার পার্সোনাল মেসেঞ্জারে তোমরা ইনবক্স করবা অঙ্ক দুইটা করে। ঠিক আছে, সেখানে আমি তোমাদের জি অঙ্কটা দেখবো, স্যার। তোমাদের অঙ্ক হয়েছে কি হয় নাই। পারবা না দিতে? পারবা তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।